বাংলাদেশের নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, কিন্তু এরই মধ্যে দিল্লি থেকে প্রথম উচ্চ স্তরের বার্তা পৌঁছলো ঢাকায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিনন্দন জানালেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অভিনন্দন বার্তায় শব্দ খুব একটা বেশি নেই, কিন্তু কূটনীতিতে শব্দের ওজন মাপা হয় গ্রাম দিয়ে নয়, বরং ইঙ্গিত দিয়ে। প্রিয় দর্শক, সেটি নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। আর প্রতিদিনকার মতো আজকে আমার সহ-আলোচক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায় আমার সঙ্গে রয়েছেন এবং সঙ্গে রয়েছি আমি, সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, তুমি কিছুক্ষণ আগেই সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের শুভেচ্ছা বার্তা দেখেছো। খুব সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা। ঠিক আমরা আগে একটু দেখে নেব শুভেচ্ছা বার্তায় ঠিক কি লিখেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি। আমরা পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের সহযোগিতা আরো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি। পরমাশিস, এই বার্তাটিতে খুব বেশি বাক্য নেই। আমি যদি বলি দুটো বাক্য রয়েছে আর কটি শব্দ রয়েছে। এই বাক্য শব্দ মিলিয়ে যা রয়েছে তাতে লেখায় কম, কিন্তু এর পেছনে গভীর ইঙ্গিত রয়েছে। তুমি কি বলবে ঠিক কি ইঙ্গিত বহন করছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের লেখা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা? দেখো, আমি এই শুভেচ্ছা বার্তার আগে আমি একটা কথা বলতে চাই যে সম্পর্কে টানাপোড়েন, বাংলা অভিধানে এই শব্দটা ব্যবহার করা হয়। সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্পর্ক কার সঙ্গে রাখা হয়? যার সঙ্গে সম্পর্ক রাখা হয় থাকে। তুমি জানো যে আমাদের রাজ্যসভার একজন সাংসদ তিনি বলেছিলেন বাংলাদেশের সঙ্গে আমাদের ডিএনএ সম্পর্ক। গত 17 মাসে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে যা যা মন্তব্য, আমাদের দপ্তর থেকে যা যা, বিক্রম মিস্ত্রি বলো, এস জয়শঙ্কর বলো, রণদীপ জয়সওয়াল বলো, বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের যে কোনো বার্তায় তাদের যে বার্তা, সেই বার্তাগুলো ছিল এক একটা ফুল রাখার মতো। আজকে সরকারটা গঠন হয়েছে। খলিলুর রহমান সাহেব আগে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের, এখন পররাষ্ট্র দপ্তরের। সেই বেনিসুতোর মালাটা কিন্তু গেঁথে দিলেন আজকে এস জয়শঙ্কর। ফুলগুলো রাখা ছিল সম্পর্কে, মালাটা শুধু গেঁথে দিল এই শুভেচ্ছা বার্তা দিয়ে। আমি আগেও বলেছি, ভারতের বিদেশ মন্ত্রক থেকে বাংলাদেশের বাস্তবিক আগের প্রেক্ষাপট, গত 17 মাসের প্রেক্ষাপট, গত কয়েকদিনের প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট, বাংলাদেশের সঙ্গে ভারত সমৃদ্ধি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য ভারত প্রত্যাশায় রয়েছে। কেউ যখন কোনো কিছু আশা করে তোমার কাছ থেকে, সে তো অ্যাকসেপ্ট তার আছেই। অ্যাকসেপ্ট করছে বলে তো আশা প্রকাশ করছে। তুমি আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করো, আমরা তোমার সঙ্গে কাজ করতে চাই। এটা আমি আগেও বলেছি যে কোনো রকম কোনো বিদ্বেষ, কোনো বৈরিতা, কোনো সমাজ মাধ্যমের কোনো মানুষের অতি সক্রিয়তা, আমাদের দেশের বিভিন্ন চ্যানেলের দৌড়ঝাঁপ বাংলাদেশের বিরুদ্ধে, কোনো কিছু কিন্তু কোনো কাজ করেনি, করবেও না। কেন? ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক, শিকড়ের নারীর সম্পর্ক। সেই সম্পর্ক ভারতও কোনোদিন অস্বীকার করতে পারে না, বাংলাদেশও পারে না। তার প্রমাণ গত 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচন। একটা গণতান্ত্রিক দেশে, সার্বভৌম দেশে, ধর্মনিরপেক্ষতার সঙ্গে গণতান্ত্রিক ভাবে একটি ধর্মনিরপেক্ষ দলকে কিন্তু বাংলাদেশের মানুষ ঢাকার মসনদে বসিয়েছে। সে দেশের যা ঐতিহ্য, সে দেশের যে আদর্শ, সে দেশের যা সংস্কৃতি, শিক্ষা, তাই কিন্তু প্রমাণ করে দিয়েছে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল। আর স্বাভাবিকভাবেই ভারত সেটাকে খুব মান্যতার সঙ্গে, সম্মানের সঙ্গে, সমতার সঙ্গে দেখে আজকে জয়শঙ্করের এই বার্তা আমার মনে হয়। পরমাশিস, তুমি জানো ডক্টর খলিলুর রহমান সম্পর্কে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। কেন বললাম মিশ্র প্রতিক্রিয়া? কারণ ডক্টর ইউনূস সরকারের তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তুমি জানো যে এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আমাদের ভারত সফর করেছিলেন এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেই বৈঠক নিয়েও বাংলাদেশে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আবার অন্যদিকে মিশ্র প্রতিক্রিয়া এই টেকনোক্রেট কোটায় এই ডক্টর খলিলুর রহমানকে তারেক রহমানের এই নতুন মন্ত্রিসভায় জায়গা দেয়া, তাও আবার সেটি কোন দপ্তর? সেটি পররাষ্ট্র দপ্তর। তুমি জানো বাংলাদেশের সঙ্গে গত 18 মাসে শুধু ভারত বাংলাদেশের সঙ্গে নয়, বরং বিভিন্ন দেশের সঙ্গেই কিন্তু দূরত্ব তৈরি হয়েছিল। এই কথাগুলো আমার নয়, কথাগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই কিন্তু প্রকট ভাবে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, ভারতের সঙ্গে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ ছিল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। নিঃসন্দেহে এই কারণটি গত 18 মাসে এর আগে তিস্তা জল চুক্তি না দেওয়া, সীমান্ত হত্যা কিংবা অসম বাণিজ্য,
সেই সমস্ত বাংলাদেশের দিক থেকে ভারতের বিরুদ্ধে ধেয়ে আসা যে অভিযোগ, তার থেকে বড় এবং গুরুতর এবং বাস্তবিক অভিযোগ ছিল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গটি। কিন্তু তার বাইরেও কিন্তু জানো যে অনেক দেশ বাংলাদেশকে ভিসা না দেয়া, বাংলাদেশের পাসপোর্টের মান নিচে নেমে যাওয়া এবং অনেক দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রায় সীমিত হয়ে যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু গত 18 মাসে আমরা দেখেছি। তবে অবশ্যই ছিল পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন। সে কারণেই এই ডক্টর খলিলুর রহমান সম্পর্কে বাংলাদেশের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ঠিক সেই বিতর্কিত বা কোট আনকোট একটি আলোচিত বা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একেবারেই সরকারি পর্যায়ে প্রথম আনুষ্ঠানিকভাবে বার্তা, শুভেচ্ছা বার্তা এবং তার সঙ্গে কাজ করার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি, স্বাভাবিকভাবেই আবার এটি কি নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢালবে না? দেখো, আমাদের দেশে, আমি আমাদের দেশ দিয়ে বলি, আমাদের দেশে এখন কেন্দ্রের সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিরোধী দলে কারা রয়েছে? কংগ্রেস, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, শশী থারুর, এরা সব রয়েছে। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যে ইউপিএ গভর্নমেন্টের ইউপিএর একটা অন্যতম শরিক মুখ বলা যায়। সবার সঙ্গে সবাইকে তুমি কিন্তু খুশি করে কাজ করতে পারবে না, তোমাকে একটা কমন দৃষ্টি রাখতে হবে। তাদের দেশে বিএনপির চেয়ারম্যান, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন সবাই ভাবে, সংসদীয় ভাবে, যে তাকে তারা বিদেশমন্ত্রী করবেন। সেটা একেবারে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাকে নিয়ে তাদের দেশের সমালোচনা থাকতেই পারে, আলোচনা থাকতেই পারে। ডক্টর ইউনূসের কি সমালোচনা বাংলাদেশের মাটিতে হয়নি? কিন্তু ডক্টর ইউনূস তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। ইউনূসের কিছু মন্তব্য আমাদের ভারতের গণমাধ্যম তেড়িয়ে বেঁকিয়ে কথা বলেনি, বলেছে তো। এটা একটা সৌজন্য, স্বাভাবিক। ভারত বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। হতে পারে বাংলাদেশ পাকিস্তানের থেকে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিমান পরিষেবা চালু হয়েছে। ভারত তার দৃষ্টিভঙ্গির বদল পররাষ্ট্র নীতিতে কেন বদল করবে? সে দেশে একটা সরকার গঠন হয়ে গেছে, সে দেশের মানুষ সে দেশে রায় দিয়েছে তাদেরকে। তো সৌজন্যতার নিরিখে এটা একটা প্রথম ধাপ। বললাম তো, মালা গাঁথা হয়েছে। আবারও দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের পাশে ভারত ছিল, আছে, থাকবে। এখন প্রত্যাশা তারা থাকতে চায় কিনা। আমার বিশ্বাস থাকতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। আমি আরেকটা কথা বলছি, বিতর্ক থাকবে। বিতর্ক থাকবে। দুটো দেশের নিজস্ব নীতি, দুটো দেশের নিজস্ব স্বার্থ, দুটো দেশের ভৌগোলিক অবস্থান, দুটো দেশের মানুষ এবং সেই মানুষের মানসিকতা, সমস্ত কিছুই ভিন্ন। সেখানে বিতর্ক থাকবে, কিন্তু এই বিতর্ক পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া কি সম্ভব হবে? তুমি জানো যে গতকালই তারেক রহমানের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় গঠন হয়েছে এবং মন্ত্রিসভার যে কলেবর, ক্যাবিনেটের যে কলিবর, সেটিও কিন্তু নেহাত কম নয়। প্রতিমন্ত্রী, মন্ত্রী মিলে প্রায় 49 জনের একটি আমরা প্রথমে দেখেছিলাম এবং তারপর রাতে খুব সম্ভবত বাংলাদেশি গণমাধ্যমের সূত্র যেটি বলছে, আরো 10 জনের মতো উপদেষ্টা করা হয়েছে এবং সেখানে কাউকে পূর্ণমন্ত্রী এবং কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এইতে আমরা ধরে নিই যে প্রায় 60 জনের মন্ত্রী প্রতিমন্ত্রী একটি ক্যাবিনেট সদস্য নিয়ে সরকার প্রথম দিন থেকেই এগোতে চেষ্টা করছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের বহরটাও কিন্তু অনেক বেশি। সরকারের নিজস্ব যে শরীর, সেটিও কিন্তু প্রথম দিন থেকেই অনেকটা শরীর স্বাস্থ্যবান যেটাকে বলা হয়, আমরা সেইভাবেই এগোচ্ছে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, তাকে নিয়েও আলোচনা চলছে। বিশেষ করে তুমি জানো যে প্রধান বিরোধী দল এবং আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন বা পরে এনসিপির কয়েকজন নেতাকেও কিন্তু শোনা যাচ্ছে যে এই খলিলুর রহমানের এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি কোথাও গিয়ে সাংঘর্ষিক বলে অনেকে মনে করছেন। তো বিষয়টি নিয়ে প্রথম দিন থেকেই কি আরো বিতর্কের জল ঘোলা করবে না? দেখো, সেটা যদি বলো, আমি যদি সরাসরি বাংলাদেশের রাজনীতিটা নিয়ে কথা বলি, তাহলে আমি সরাসরি ঢুকে গিয়েই কথা বলবো। নাহিদ ইসলাম সাহেব, সে আমাদের থেকে হয়তো বয়সে ছোট, সম্মানে বড় অনেক, তিনি একটা প্রশ্ন তুলেছেন। আপনাকে আমি প্রশ্ন করতে চাইছি, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিল, সে ভোটে দাঁড়ায়নি, সে তো বিএনপি করে না। আপনারা তো বোঝা উচিত, সেই মানুষটাকে এই সরকারে তারা সম্মানিত করে টেকনোক্র্যাটের কোটায় তাকে মন্ত্রী করেছে। আপনাদেরই তো একটা অংশীদার এই সরকারে গেল। তার দৃষ্টি দিয়ে তো আপনারা অনেক কিছু দেখবেন বা জানবেন, সংসদে তো আপনারা থাকবেন, অসুবিধার কি আছে? বিতর্ক না বাড়িয়ে বাংলাদেশটাকে ভালোবেসে এই খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন এই যে টানাপোড়ের সম্পর্ক, নিরাপত্তা ব্যবস্থা,
উনি দিল্লিতে এসে বৈঠক করেছিলেন না? তখন কি প্রশ্ন তুলেছিলেন? আপনাদের দেশের বিদেশ মন্ত্রী হয়েছে, সে তো পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক রাখবে, সে তো ভারতের সঙ্গেও সম্পর্ক রাখবে, সে তো যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক রাখবে, যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক রাখবে। আপনাদেরই তো প্রতিনিধি, আপনারাই তো এই বিক্ষোভের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকারটাকে উৎখাত করেছিলেন। আপনারাই তো বসিয়েছিলেন ওনাকে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা করে। আপনি যে কথা বলছেন, আপনি তো জিতে এসেছেন, আপনি তো সংসদে পৌঁছেছেন, আপনারা ব্যাপকভাবে পৌঁছননি। যে দলটা পৌঁছেছে সেটা তো বাংলাদেশের দল, তারা তো অন্তর্বর্তী সরকারের লোককে বাদ দিয়ে করতে পারতো, করেনি তো। টেকনোক্র্যাট কোটায় তাকে নিয়ে এসছে, এমনও তো হতে পারে, আমি জানি না। আমি আশা প্রকাশ করছি ডক্টর ইউনূসকেও হয়তো কোনো না কোনো কারণে নিয়ে আসতে পারে প্রয়োজনে, সেটা ভবিষ্যৎ বলবে, সময় বলবে। দেশটা, সরকারটা গঠন হয়েছে, প্রথম দিনই সবকিছু উনি ডানাটা অনেক বড় করে মেলছেন, যাতে কোনো জায়গায় কোনো দৃষ্টিভঙ্গির বদল না হয়, সকলকে যেন দেখতে পায়, জানতে পারে, সরকারটা যেন সুন্দরভাবে সব জায়গাটাকে পরিচালনা করতে পারে। গোপালগঞ্জে তো ভোটই হয়নি, ভোট দিতে যায়নি, তো গোপালগঞ্জের মানুষের প্রধানমন্ত্রী হননি তারেক রহমান সাহেব? গোপালগঞ্জ কি একেবারে নিপীড়িত হয়ে থাকবে? দৃষ্টি দেবে না? উন্নয়ন সেখানে হবে না? চট্টগ্রামে তো 16 জন সংসদ সদস্য হয়েছে, 16 জনের মধ্যে 14 জন জিতেছে, তাদের থেকে মন্ত্রিত্ব হয়তো কম পেয়েছিলেন, ওটা দেখছিলাম এটা মিডিয়ায়। দেশটার কথা ভাবুন, সরকারটা গঠন হয়েছে। আমরাও চাই বাংলাদেশ ভারতের পাশে দাঁড়াক, ভারতও বাংলাদেশের পাশে দাঁড়াবে। না, তোমাকে এই প্রশ্ন করার কারণটা আমি বলছি যে এই তারেক রহমানের এই মন্ত্রী পরিষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দপ্তর, মন্ত্রক, সেটি ডক্টর খলিলুর রহমানের কাছে। আমার প্রশ্নটা সেই অ্যাঙ্গেলেই ছিল যে তাহলে এই প্রথম একটা দপ্তর, যে দপ্তরের মন্ত্রিত্ব নিয়েই প্রথমে বিতর্ক শুরু হলো। আবার আমরা দেখেছি এই 18 মাসে কিন্তু এই দপ্তরকে ঘিরেই টানাপোড়েন চলছে, বিশেষ করে ভারতের সঙ্গে তো বটেই, এবং আরো কয়েকটি দেশের সঙ্গে হয়তো সম্মুখ সমরে কোনো অনুযোগ শুনিনি, কিন্তু বাংলাদেশের অচলাবস্থার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন দেশে বাংলাদেশকে ভিসা না দেয়া, বাংলাদেশের পাসপোর্টকে কম গুরুত্ব দেয়া এবং প্রবাসী বাংলাদেশিদের নানা রকম ভাবে হেনস্থা করার ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং সেই সময় পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে খুব যে ইতিবাচক ভূমিকা পালন করেছে সেটিও কিন্তু আমরা দেখিনি। ভারতের সঙ্গে তো আমরা বুঝতেই পারি যে আদায় কাজকলায় সম্পর্কের মূল কারণ আমাদের দেশে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা, সেটি তো রয়েছে, সেটি বাংলাদেশের দিক থেকে সামগ্রিকভাবে একটা মৌলিক বিষয়। কিন্তু তার বাইরে এই মুহূর্তে শুরুর দিন থেকেই একটা কোট আনকোট বিতর্ক বা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশের নতুন সরকারের যাত্রা এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক, এই সবই তো পররাষ্ট্র মন্ত্রকের ওপরে বর্তায়। সেক্ষেত্রে কি বাড়তি চাপ হবে কি আমাদের এই দুই দেশের? দেখো, বিষয়টা দেখো, সাংঘর্ষিক পরিবেশের মধ্য দিয়ে যে লোকটা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিল, এবং সেই সময়টাতে নিরাপত্তা উপদেষ্টা যেমন উনি ছিলেন, এবং সেই সময়টাতে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন সাহেব, আমরা দেখেছি যে পররাষ্ট্র বিভাগের সঙ্গে অনেক কিছু ব্যাপারে মতানৈক্য হয়েছে, টানাপোড়েন হয়েছে, পাল্টা বক্তব্য, কথা চালাচালি সবকিছুই হয়েছে। কিন্তু সাংঘর্ষিক পরিবেশের মধ্য দিয়ে যে মানুষটা ওই পথটা দেখে এসেছেন, তার অভিজ্ঞতার ঝুলিটা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি থাকবে। আমার তো মনে হয় একটা খুব গুড জেস্টার এবং একটা সঠিক পদক্ষেপ ওনাকে বিদেশ মন্ত্রকে নিয়ে আসাটা। এটা ভারত অ্যাড্রেসও করেছে আমার ধারণা, এবং করেছে বলেই ডক্টর জয়শঙ্কর তাকে শুভেচ্ছা বার্তাটা সৌজন্যের খাতিরে হোক, একটা বিদেশ মন্ত্রী আরেকটা বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে, ঠিক যেমনটা নরেন্দ্র মোদী 13 তারিখ সকাল 9টায়, 10:30টায় আবার টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার দল, সে দেশের জনগণ। একদম সেগুলো আমরা দেখেছি, প্রত্যেক দিনের আপডেট আমরা নিজেদের আলোচনায় বিশ্লেষণে বা প্রথম কলকাতার আমাদের যে ফেসবুক বা ইউটিউবে আমরা প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটের আপডেট আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবার আমাদের দিক থেকে দিল্লির দায় বা দিল্লির কি দায়িত্ব বা দিল্লি কি করতে পারে, ঢাকার ওপরে এককভাবে অনুযোগ বা এক চোখে না তাকিয়ে দিল্লি কি সত্যি আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে বেশি ইতিবাচক ভূমিকা পালন করবে কিনা? শুধুমাত্র কূটনৈতিক বার্তা, দুটো লাইনে আমি আমরা কাজ করতে চাই, এটি কি এই কূটনৈতিক বার্তার মোড়কেই ফাইলেই থাকবে, নাকি এটা বাস্তবিক অর্থে আমাদের দিক থেকে, আমাদের যারা সাউথ ব্লকের কর্মকর্তা, যারা গত 15 বছর ধরে বাংলাদেশ ডেস্ক যারা কাজ করেছেন, আমি বলবো যে বাংলাদেশ ডেস্ক অনেক ক্ষেত্রেই হয়তো সঠিকভাবে বাংলাদেশকে মূল্যায়ন করতে পারেননি। এটা আমি একেবারেই আমার সামনে যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে আমি বলতে চাই। তারা নিশ্চয়ই ভুল থেকে মানুষ শিখবেন, ভুল থেকে সাউথ ব্লকের লোকেরাও সবসময়, যে যারা কাজ করছেন বাংলাদেশ ডেস্ক সামলাচ্ছেন, তারা সবসময় যে তাদের কাছে সবসময় রিয়েল টাইম ইনফরমেশন এসেছে বা তারা সেই ইনফরমেশন এলেও কতটা গুরুত্ব দিয়েছেন, হয়তো এখন তাদের রিয়ালাইজেশন হয়েছে, এবং তারপর এখন নতুন করে কি আদৌ আমরা সাউথ ব্লকের পক্ষ থেকে উদারতা দেখাবো?
অবশ্যই, শুধু তো চিঠি চালাচালি হয়নি, ডক্টর জয়শঙ্কর গেছেন, আমাদের এদিক থেকেও কর্মকর্তারা ঢাকায় গেছেন, বাস্তবিক দিক থেকে প্রধানমন্ত্রী যেতে না পারলেও ওম বিড়লা গেছেন, বিদেশ সচিব গেছেন। শুধু কি চিঠি চালাচালি নাকি? প্র্যাকটিক্যাল হচ্ছে তো ঘটনাগুলো, বাস্তবতা তো দেখতে পাচ্ছি। না না, দৃশ্য তো সব দৃশ্য তো অবশ্যই গেছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই দৃশ্যমানতা কি সাধারণ জনগণের মধ্যে প্রভাব ফেলবে কিনা, এবং সেটা মানুষ অবশ্যই এ, ফেলবে, অবশ্যই এই ধরো ফেলবে। মানুষ দেখতে চায় দ্রুত ভিসা ব্যবস্থাপনা স্বাভাবিক হয়েছে, ঢাকা কলকাতা, কলকাতা ঢাকা রুটের বাস চলছে, মৈত্রী, মিতালি, বন্ধন এক্সপ্রেস চালু হচ্ছে, আবার কলকাতার প্রাইভেট হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের ভিড়, আবার বাংলাদেশি পর্যটক চট্টগ্রাম, সিলেট, ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছেন, কলকাতা থেকে একদল টুরিস্ট বাংলাদেশে বরিশালে ঘুরে বেড়াচ্ছেন, যশোর ঘুরে বেড়াচ্ছেন, খুলনা ঘুরে বেড়াচ্ছেন, চট্টগ্রাম ঘুরে বেড়াচ্ছেন। এই দৃশ্য দেখতে চায় এখন মানুষ। আবার ঢাকা কলকাতা, কলকাতা দেখো, সরকারটা কালকে শপথ নিয়েছে, আজকে সরকারের প্রথম দিন, অন্তত 2 সপ্তাহ যেতে দাও। আমাদের দেশে নির্বাচন রয়েছে, রাজ্যে আসামে নির্বাচন রয়েছে। আমার ধারণা একটু 6 মাসের মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন উচ্চতায় যাবে আমি এখনই বলছি না, তবু বলছি, আশা প্রকাশ করছি সেটা বাংলাদেশের সাধারণ মানুষরা ফিল করবে। অসমর্থিত সূত্রে দিল্লির যে আকাশে বাতাসে যে খবর ঘুরছে, দিল্লির সংশ্লিষ্ট দপ্তরে যেসব খবর ঘুরছে, অফিসিয়ালি তো বিদেশ মন্ত্রক বলবেই, এবং তার বাস্তবতাটা আমরা দেখতে পাবো। ভারত বাংলাদেশের সম্পর্ক আবার ঠিক যেমনটা ছিল, হয়তো মানে এমনও হতে পারে এই সরকার, যদিও সেটা হয়তো বিএনপির সরকার, বিএনপি বলবে না যে ভারত সরকার বিএনপির সরকার, যেটা আওয়ামী লীগ বলেছিল, ভারত সরকার বাংলাদেশের সরকারের পাশে আগে যেমনটা ভাবে ছিল তেমনটা ভাবেই থাকবে। একটাই অনুরোধ, আওয়ামী লীগের মতন ভুল করবেন না যে ভারত সরকার বিএনপি সরকারের জন্য রয়েছে। এক চোখে দেখার দৃশ্য নেই, এটা আবার আবার শিক্ষার পাঠ নেবে। বাংলাদেশের এই ঘটনা গোটা বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ, ভোট প্রক্রিয়ার মধ্যে যারা সরকারে আসীন হন, যেসব রাজনৈতিক দল, তারা প্রত্যেকে এখান থেকে পাঠ নেবে 2024-এর 5ই আগস্টকে মনে রেখে। দেখো, 5 বছর দেখতে দেখতে চলে যাবে, 5 বছর চলে যাওয়ার পর আবারও তো মানুষের মুখে, মানুষের সামনে জবাবদিহিতায়, মানুষের কাঠগড়ায় আবারও 5 বছর পর মানুষের কাঠগড়াতে, ভোটারদের কাঠগড়ায় দাঁড়াতে হবে রাজনৈতিক দলকে, সেটি আমাদের দেশের হোক, সেটি বাংলাদেশের হোক। সুতরাং এই সময় থেকে বা অতীত থেকে শিখে আমাদের আগামীতে পথ চলতে হবে, কারণ দক্ষিণ এশিয়া, মনে রাখতে হবে যে এখন প্রতিযোগিতার ময়দান। কানেক্টিভিটি করিডোর, বন্দর, ট্রানজিট, জ্বালানি রুট, সাপ্লাই চেন, বাংলাদেশ কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, ভারত ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে অপরিহার্য। ফলে এই বাস্তবতায় দুই দেশের সম্পর্ক শীতল রাখা ঠিক কারোর পক্ষেই সুখকর নয়। আমাদের দিল্লির কর্মকর্তারা নিশ্চয়ই বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন। অন্যদিকে বাংলাদেশে এই মুহূর্তে যারা সরকার গঠন করেছেন, আমার সহকর্মী সাংবাদিক বন্ধু, তুমি বললে যে 2-3 সপ্তাহ সময় নেয়, সময় রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে যে তথাকথিত ভারত বিরোধিতা নামে যে রাজনৈতিক চাল চালানো হয়, সেটিও বাংলাদেশের বর্তমান সরকারকে কঠোরভাবে দমন করতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে আমাদের অভ্যন্তরে বাংলাদেশ বিরোধিতার একটি রাজনৈতিক চাল, আর বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতার একটি রাজনৈতিক চাল একেবারে নোংরা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়ে আসছে। আমাদের সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সচেতন হতে হবে ভারতের অভ্যন্তরে, যাতে বাংলাদেশ বিরোধী কোনো ধরনের নোংরা রাজনীতি না হয়। একই রকম ভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতার সুর তুলে যাতে নোংরা রাজনীতি না হয়। আর এর ফলে কি হতে পারে সেটি কিন্তু গত 18 মাস আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়েছে। তবে আমার স্থির বিশ্বাস, বিগত 18 মাস থেকে দিল্লি এবং ঢাকা শিক্ষা নিয়ে আগামীতে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্ক ঠিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আর আজকে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের টুইট বা ফেসবুক বার্তায় তারই ইঙ্গিত পাওয়া গেল বইকি, আর সেই ইঙ্গিতটি আগামীর পথ নির্ণয় করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। তাহলে পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সময় জুড়ে আমাদের দর্শকদের সঙ্গে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ শেয়ার করলে। শেষ করব প্রিয় দর্শক, জয়শঙ্করের শুভেচ্ছা বার্তা 3টি জিনিস স্পষ্ট হয়েছে। 1, দিল্লি সরকার পরিবর্তনকে মেনে নিতে দ্রুত আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করেছে আর সম্পর্ককে রাষ্ট্রীয় পর্যায়ে ধরে রাখতে চায়, দলীয় নির্ভরতা কমাতে চায়। এবং 3, মিউচুয়াল প্রোগ্রেস, এই শব্দ ব্যবহার করে সমতার বার্তা দিতে চায় দিল্লি। তবে এই বার্তাটি শুধু কাগজে হলে আবারও সংকটকে সামাল দিতে হবে ঢাকা বা দিল্লির। আর আমাদের কাছে সেই প্রত্যাশা, ঢাকা এবং দিল্লি এখন থেকে নতুন সম্পর্কে সমঝে চলবে, পারস্পরিক সম্মান, বিশ্বাস
আস্থার ভিত্তিতে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওর কোন মন্তব্য বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর আজকেই চ্যানেলে প্রথম এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে তবে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।